রিপাবলিক বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌলমী। শুরু করছি বিধায়কের রিপোর্ট কার্ড। আজ বিধায়কের রিপোর্ট কার্ডে আমরা এমন একটা বিধানসভা কেন্দ্রের দিকে নজর রাখবো, একেবারে নদী ঘেরা দক্ষিণ 24 পরগনার গোসাবা। সেখানকার তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুব্রত মণ্ডল, তিনি আবার টিকিটও পেয়েছেন এবার। তবে 2011 সাল থেকে এই বিধানসভা এলাকার দখলে রেখেছিল রাজ্যের শাসক দল। এমনকি 2021-এর যে বিধানসভা নির্বাচন হয়েছিল তখন জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসেরই প্রার্থী হিসেবে জয়ন্ত নস্কর। তিনি বিধায়ক হিসেবে নির্বাচিত হন, কিন্তু করোনাতে তার মৃত্যুর পর উপনির্বাচন হয় আর তারপরেই নির্বাচিত হন সুব্রত মণ্ডল। 5 বছর ধরে বিধায়ক, এবার টিকিট পাওয়ার পর তিনি কি কাজ করবেন, কি কাজ করেছেন তা নিয়ে আমরা বিধায়কের রিপোর্ট কার্ডে একেবারে চুলচেরা বিশ্লেষণ করব। তবে তার আগে একটু পরিচয় করাই সেই গোসাবা বিধানসভা কেন্দ্র, যেখানে মোট ভোটার 2,22,000। 2021-এর বিধানসভা নির্বাচনে যেখানে মোট ভোটার ছিল 2,22,000, তার মধ্যে পুরুষ ভোটার কত না 52% আর মহিলা ভোটার 48%। আর এবার একটু মূল সমস্যাগুলোর দিকে নজর রাখি। পানীয় জলের সমস্যা, ভাবুন পানীয় জলটাই মূল সমস্যা সেখানে। এর পাশাপাশি আরো বেশ কিছু সমস্যা রয়েছে। নদী বাঁধের সমস্যা, যেহেতু নদী বেষ্টিত এলাকা সেখানে নদী বাঁধের সমস্যা, সেতু নিয়েও সমস্যা রয়েছে। অর্থাৎ সমস্যার তালিকা কিন্তু বেশ খানিকটা দীর্ঘ। এর পাশাপাশি আরো সমস্যা রয়েছে রাস্তাঘাট। রাস্তাঘাটের বেহাল দশা, বারবার ভুরি ভুরি প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু তারপরেও রাস্তার সমস্যার এখনো পর্যন্ত সমাধান হয়নি। গোসাবা সেই বিধানসভা এলাকায় এত সমস্যা রয়েছে। পানীয় জলের সমস্যা রীতিমতো মানুষজনকে ওষ্ঠাগত পরিস্থিতি তৈরি করে দিয়েছে। দূর দূরান্তে মানুষজন জল আনতে যাচ্ছে, আর সেখানকার মানুষজন বলছে আর কবে হবে পানীয় জলের সমস্যার সমাধান। কল রয়েছে কিন্তু সেখানে জল পড়ছে না। দিনের পর দিন প্রতিশ্রুতি দেওয়া হয়, তারপরেও এখনো পর্যন্ত পানীয় জলের সমস্যার সমাধান হচ্ছে না। দূর দূরান্তে মানুষকে যেতে হচ্ছে পানীয় জল সংগ্রহ করতে, আর এতেই রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন ভোটাররাই। আমি এখন ড্যাম নিয়ে জল নিতে এসেছি। প্রথমে ক্যামেরা পার্সনকে বলবো ইতিহাসের জন্য, এই যে ড্যামটা রাখলাম, রেখে যখনই আমি এই ট্যাপ কলটা অন করছি কোনো জল নেই। জলের সমস্যা গোসাবা ব্লক দিয়ে, এবং ড্যাম আনতে পারবেন আপনি কিন্তু জল পাবেন না। জল কখন আসে আর কখন পাওয়া যায় এই এলাকার মানুষই বলতে পারেন না। কারণ এই জলের সমস্যা সমাধানের জন্যে গত যিনি প্রার্থী ছিলেন বা যিনি বিধায়ক ছিলেন সুব্রত মণ্ডল, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই এলাকার জলের সমস্যা তিনি সমাধান করবেন। এই সমাধান কবে হবে? এলাকার মানুষজন বলছে গত কয়েক বছর ধরে এই এলাকার পানীয় জলের সমস্যা, খুব সমস্যা। জল এখানে পাওয়া যায় না, আমার অনেক দূর থেকে কিনে খেতে হয়। জল কিনে খেতে হচ্ছে। হ্যাঁ, ওই দেখুন সব ড্রাম বসানো আছে, কিনে নিয়ে আসতে হয়। 30 টাকা করে ড্রাম। টাইম মতো জলই আসে না, অর্ধেক দিন লোক জল পায় না এখানটায়। আগে অনেক প্রতিশ্রুতি দিয়েছে, যেমন কি ছিল আপনাদের, কি কথা বলে? রাস্তাঘাট হবে, ব্রিজ হবে, এইসব দিয়েছে, কিছুই হলো। দাদা, আপনি তো ড্রাম নিয়ে জল নিতে এসেছেন, মানে এখানে কি জল সবসময় পাওয়া যায়? পাওয়া যায় সকাল টাইমটা, ওই যখন ছাড়ে তখন ওই টাইমটা, পরে হলে আবার আসতে বেলার দিকে জল পাওয়া যায়। মানে জলের সমস্যাটা কত? সমস্যা ভালোই আছে। তারপরে যেখানে সার্ভিস দিচ্ছে সেখানে স্টক কম, একটা পুকুরে ভরসা। মানে এই কি জলের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি কি দিয়েছিলেন এই বিধায়ক আপনাদের সুব্রত মণ্ডল? ঠিক আছে, উনি ওনার বালিপাট থেকে চেষ্টা করছে যে পাইপ লাইন দেওয়ার জন্য, কিন্তু সেটা এখন হয়ে ওঠেনি। কিন্তু উনি কাজের লোক, চেষ্টা করছে। সমস্যা বলতে পানীয় জলের সমস্যাটা তো সাংঘাতিক সমস্যা। পানীয় জল এখানে প্রতি বছরই সমস্যা, এই গরমের সময় আরও সংকটটা বাড়ে। এমনিতেই আমরা এখন তো এই খালের জল সরবরাহ করে সেটাই খেতে হচ্ছে। যাদের সামর্থ্য আছে তারা জল কিনে খাচ্ছে, খালের জল পিউরিফাই করে এই খাতের মাধ্যমে দেয়। সময় মতন পাওয়া যায় না, সবসময় পাওয়া যায় না। আগে তো রেগুলার প্রতিদিন দিত, এখন আবার একদিন অন্তর একদিন দিচ্ছে। সেখানেও প্রচণ্ড ভিড়, মারামারি, তাড়াতাড়ি করে জলটা নিতে হয়। এবার যাদের সামর্থ্য আছে তারা কেনা জল খাচ্ছে, যাদের সেটা নেই তারা এই জলই খাচ্ছে। পানীয় জলের এত সমস্যা, এর পাশাপাশি নদীর জলেও যন্ত্রণা বাড়ে। কেননা নদীর পাড়ে তারা বসবাস করছে, সেখানে কোনো কংক্রিটের নদী বাঁধ নেই। দিনের পর দিন বিভিন্ন আধিকারিকরা আসেন শুধুমাত্র বাঁশ আর লাঠি দিয়ে, আর অন্যদিকে মাটিকে চাপতে তারা কোনো রকমে একটা বাঁধ মেরামতি করার চেষ্টা করে। সেখানকার মানুষজন বলছে এইভাবে হাত দিয়ে চেপে, এইভাবে বাঁশ দিয়ে কি আদেও বাঁধ রক্ষা করা যায়?
স্থায়ী কংক্রিটের বাঁধ কেন হচ্ছে না, সেই প্রশ্নটা বারবার করছেন। 5 বছরও কি বিধায়কের সময় হলো না তাদের সেই প্রতিশ্রুতি পূরণ করার? আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, এই যে নদী বাঁধ, ক্যামেরা পার্সন একটু এগিয়ে আসতে বলবো, এই যে নদী বাঁধ, সেই নদীর বাঁধের উপরে তারা বাস করে। একটু এগিয়ে আসলে দেখা যাবে এই যে ঘর, এই ঘর আর এই ঘর, এই নদী বাঁধ, এই যে নদী বাঁধের অবস্থাটা দেখুন, ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য। এই যে নদী বাঁধ প্রায় চাঁচ দিয়ে ঘেরা রয়েছে, এবং এই যে যে দরমা, যেটাকে বাঁশের যে চেটি, সেই চেটি দিয়ে এই যে বাঁধটাকে রক্ষা করার চেষ্টা করা হয়েছে। বাঁধের বড় বড় ফাটল রয়েছে, ক্যামেরা পার্সন একটু এগিয়ে আসতে বলবো। একটু এগিয়ে আসলে দেখা যাবে এই যে বড় বড় ফাটল, এই যে বাঁধ, বড় বড় ফাটল, এবং বাঁশের যে চাঁচ, সেই চাঁচ এবং ত্রিপল, এই যে ত্রিপল দিয়ে বাঁধকে রক্ষা করা। এতে কি বাঁধ রক্ষা হয়? আর এই বাঁধের উপর দাঁড়িয়ে আছি, আর এই সাধারণ মানুষ যারা বসবাস করে পাখিরালা, তাদের ঘর। আর এদিকে একটু এগিয়ে আসলে দেখা যাচ্ছে এই যে বাঁধ, এই বাঁধ যে কোনো বড় প্রাকৃতিক দুর্যোগ আসবে এই বাঁধ কখনো টিকবেই না, এমনটাই অভিযোগ করছে এলাকার মানুষজন। ঠিক উল্টো দিকে রয়েছে গোমন নদী। এই গোমন নদী যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে, এর ভয়ঙ্কর রূপ বেড়ে যায়। এখানকার মানুষজন আতঙ্কের মধ্যে দিন কাটায়। ঘর বাড়ি কিছু ছিল না, গভীর হয়ে ঘর সব ঘেঁষে চলে গেছিল। তারপরে গরু বাছুর তো চা করে ছুটাছুটি করে যে বেঁচেছে যে মরে গেছে, ছাগল দুখানা মরে গেছে, মুরগি মরে গেছে, গরু একটা ছিল, গরুটাকে যে কোনো রকম বাঁধের উপরে দিয়েছি। আমরা লোকের লজে থাকলাম, তখন লজ থেকে এসে আবার নদীর মাঝে পড়ে ঘর করে ক্ষতিপূরণ পেয়েছিলেন কিছু? ক্ষতিপূরণ মানে আপনি আইলার কথা যদি বলেন, আইলার সময় মানে 10,000 টাকা দিয়েছিল। আর আমাদের জমি 3খানা পুকুর ছিল, জমি জায়গা ধান চাষ ছিল, ঘর ছিল, সব নদীতে চলে গেছে, আমাদের কোনো কিছু আর দেয়নি। সত্যি পলকা বাঁধ দিয়ে কোনোভাবে নদীর গতিকে কি আটকানো যায়? যখনই নদীতে জলের গতি বাড়ে তখনই প্লাবিত হয়ে যায় গোটা এলাকা। বারবার একটাই অভিযোগ, 5 বছর ধরে বিধায়ক কি করলেন? এর পাশাপাশি তাদের যে প্রত্যন্ত গ্রামে যোগাযোগ ব্যবস্থা একেবারে বেহাল। তাদের দাবি ছিল গোসাবা থেকে গোদখালি পর্যন্ত সেতু তৈরি করে দেবার। যখন নির্বাচন এলো তখন ভুরি ভুরি প্রতিশ্রুতি দেওয়া হলো যে আপনারা নিশ্চিন্তে থাকুন, এখানে সেতু তৈরি হয়ে যাবে। তবে ভোট আসছে আর ভোট চলে যাচ্ছে, প্রতিশ্রুতি পূরণ হচ্ছে না, ব্রিজও তৈরি হচ্ছে না। তৎকালে যদি বৃষ্টি হতো কতটা সুবিধা হতো? ভালো সুবিধা হতো, আমার লোক যাতায়াত করতে ভালো, যাতায়াত করতে সুবিধা হতো। এটা তো প্রতিশ্রুতি একটা দিয়েছিল যে ব্রিজ হবে, কথা তো বলেছিল, কিন্তু বৃষ্টি তো হয়েছে কি হয়নি। কতটা সমস্যা হয়? সমস্যা মানে খুব সমস্যা, আমার যাতায়াত করতে। মানে শুধুমাত্র কি প্রতিশ্রুতি দিয়ে যায়? হ্যাঁ, প্রতিশ্রুতি কি পূরণ হয়? তা হয় না, না? তাহলে ব্রিজের একটা পূরণ হলে কতটা সুবিধা আপনাদের? বড় সুবিধা হবে। একই সঙ্গে রাস্তার অবস্থা একেবারে তথই বছর। এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে নিত্যদিন যাতায়াত করতে হচ্ছে। ঝুঁকিপূর্ণ যাতায়াতের পর তারাই বলছে আর কতদিন তাদের এইভাবে নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত থাকতে হবে। আর যারা নদীর ধারেই বাস করে তাদের যে কতটা চিন্তায় থাকতে হয় একমাত্র এই নদী তীরবর্তী এলাকার মানুষজন জানে। ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য, আমি যে জায়গাটা রয়েছি গোসাবার পাখিরালা প্রত্যন্ত গ্রাম। রাস্তা দেখুন, পুকুরের থেকে রাস্তা একদমই নেই বললেই চলে। সেই রাস্তা দিয়ে কোনো ক্রমে যাতায়াত করতে হয় এলাকার মানুষজন। বৃষ্টির সময় তাদের যাতায়াতের সমস্যায় পড়তে হয়। রাস্তাঘাট এই তো ভালো যাতায়াত করা যায়? হ্যাঁ, গাড়ি ঘোড়া যাচ্ছে। আর যদি কোনো রাতে ধরো কোনো পরিবারে আপনার কেউ অসুস্থ হয়ে গেলে কিভাবে যাতায়াত করেন? গাড়িকে আনতে হয়, ফোনে দ্বারা আনতে হবে। মানে ঠিক মতন যাতায়াতের সমস্যা আছে? হ্যাঁ। 5 বছর ধরে এলাকার বিধায়ক সুব্রত মণ্ডল, তাই এবার সময় এসেছে তার রিপোর্ট কার্ড তৈরি করার। এই তো ছবিগুলো দেখাচ্ছিলাম, পানীয় জলের সমস্যা, নদী বাঁধে তথৈবচ অবস্থা, রাস্তার অবস্থা বেহাল। মানে সেখানকার বিধায়ককে সেই এলাকার বাসিন্দারা রিপোর্ট কার্ডে কত মার্কস দিয়েছে একবার দেখাই। এতগুলো সমস্যা থাকার পর তিনি কোন কোন বিষয় পাশ করলেন আর কোন কোন বিষয় ফেল করলেন একবার একটু দেখাই আপনাদেরকে গ্রাফিক্যালি। পানীয় জলের সমস্যার ক্ষেত্রে একেবারে ফেল করেছেন। সত্যি তো, পানীয় জল তো পাচ্ছেন না, মানুষজন দূর দূরান্ত যাচ্ছেন, ড্রামে করে জল নিয়ে যাচ্ছেন, তাই পানীয় জলে কি তিনি কখনো পাস করতে পারেন? তাই একেবারে ডাহা ফেল করেছেন বিধায়ক সুব্রত মণ্ডল। আর এবার দেখুন নদী বাঁধ, নদী বাঁধের অবস্থার ছবিটা দেখাচ্ছিলাম। কোনো
কংক্রিটের বাঁধ নয়, শুধুমাত্র বাঁশ দিয়ে মাটি দিয়ে বাঁধ বানানো হয়েছিল। একটু বৃষ্টি হলেই, একটু নদীর জলের তোড় বাড়লেই সেই বাঁধ ধুয়ে মুছে সাফ হয়ে যায়, প্লাবিত হয়ে যায় এলাকা। তাহলে নদী বাঁধের ক্ষেত্রে একেবারে ডাহা ফেল করেছেন সেখানকার বিধায়ক সুব্রত মণ্ডল। আর সেতুর ক্ষেত্রে তিনি ফেল করবেন বারবার। 5 বছর ধরে প্রতিশ্রুতি দিয়েছিলেন গোসাবা থেকে গোদখালি পর্যন্ত তিনি নাকি সেতু তৈরি করে দেবেন। স্থানীয় বাসিন্দারা আবেদন করেছিলেন, সেই সেতু এখনো তৈরি হয়নি, তাই সেখানেও তিনি ফেল করেছেন। আর এবার দেখুন, রাস্তাঘাটে তো তথই বচ অবস্থা, একেবারে বেহাল রাস্তা দিয়ে মানুষজন যাতায়াত করছেন। তাহলে তিনি কোনোভাবে কি পাস করতে পারেন? না, সেখানকার মানুষজন তাকে ফেল করিয়ে দিয়েছে। তাহলে সব বিষয় কি বিধায়ক মশাই ফেল করলেন, নাকি কোন কোন বিষয় পাশ করলেন একবার একটু দেখাই। পাশ করেছেন তিনি প্রতিশ্রুতি ভঙ্গের ক্ষেত্রে। সত্যি তো, মানুষজনকে বলেছিলেন ব্রিজ হবে, ঢালাই বাঁধ হবে, রাস্তাঘাটে সংস্কার হবে, পানীয় জল পাওয়া যাবে, প্রতিশ্রুতি তো দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি তিনি একেবারে ভঙ্গ করে দিয়েছেন, তাই ফুল মার্কস পেয়ে গিয়েছেন সুব্রত মণ্ডল। ভোটারদের সঙ্গে দিনের পর দিন বঞ্চনা, যখনই হাত জোড়ো করে তিনি ভোট চাইতে এসেছিলেন, এমনকি এবারেও তিনি চাইতে আসছেন, কেননা তৃণমূল কংগ্রেস তাকে এবারে টিকিট দিয়েছে। আর সেই ভোটারদেরকে ভুরি ভুরি প্রতিশ্রুতি দেওয়ার পর সেই কাজগুলো বাস্তবায়িত হয়নি, তাই ভোটারদের বঞ্চনার ক্ষেত্রে একেবারে ফুল মার্কস পেয়ে পাশ করে গিয়েছেন সুব্রত মণ্ডল। আর উন্নয়নের একটা ভুয়ো প্রচারে যে নতুন করে সমীকরণ তৈরি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে, সেই বিষয়টি অক্ষরে অক্ষরে পালন করেছেন সুব্রত মণ্ডল। সেখানকার বাসিন্দারা কি বললেন? পানীয় জলের সমস্যা রয়েছে, কংক্রিটের নদী বাঁধ নেই, এমনকি রাস্তাঘাটের বেহাল দশা, সেতুও তৈরি করা হয়নি। তাহলে 5 বছর ধরে তিনি কি করলেন? এমনকি 2011 থেকে তো গোসাবার দায়িত্বে কারা ছিল? তৃণমূল কংগ্রেস। 2011 সাল থেকে ক্ষমতায় থাকার পর এই পরিণতি, তারপরেও কিন্তু সাফাই দিতে ছাড়ছে না শাসক দল। সুন্দরবনের নদীবাঁধ 272 কিলোমিটার, নদীবাঁধ 9টা দ্বীপ, 14টা অঞ্চল। টোপোগ্রাফিক্যালি আমরা কোথায় আছি? নদীবাঁধটা 172 কিলোমিটার খারাপ, তার মধ্যে 50 কিলোমিটার ভীষণ খারাপ। তো এই বাঁধ নিয়ে এই মুভমেন্ট, এগিয়ে যাওয়া, বাঁধের কাজ করা, এটা যদি অ্যাগ্রেসিভলি না করা হয়, যদি মন থেকে না করা হয়, তাহলে এটা আমি মনে করি যে এটা ঠিক নয়। কারণ তার সুন্দরবন ডেভেলপমেন্ট বোর্ডের কাজটা মুষ্টিমেয় 2-3টে অঞ্চল হয়েছে, বাদ বাকি অঞ্চল তো মাটির রাস্তা থাকবে। তাহলে এই বিমাতৃসুলভ আচরণ, বিমাতৃসুলভ কাজ করার জন্য আমরা পিছিয়ে পড়েছি। সত্যি গাল ভরা কথাটা শিখে গিয়েছে রাজ্যের শাসক দলের কেষ্ট বিষ্টুরা। আর এবার বিজেপির প্রার্থী বিকন, তিনি বলছেন যে দিনের পর দিন কাটমানি নেওয়ার জন্য সিদ্ধহস্ত তৃণমূল কংগ্রেস, তাই রাস্তা সংস্কার হবে কি করে, পানীয় জল মিলবে কিভাবে, কেননা কাটমানি তো সব খেয়ে নিচ্ছে। মানে কাজের মানুষ চাই, তো যারা কাজ করবে, কাজের মানুষ দরকার। এরা সব দুর্নীতিগ্রস্ত আর কাটমানিতে অভ্যস্ত, দুর্নীতিগ্রস্ত, কাটমানি খাওয়াতে অভ্যস্ত। এদের দ্বারা গোসাবার মানুষের কোনো সুযোগ সুবিধা হবে না, কোনো উন্নয়ন হবে না, এটা গোসাবার মানুষ বুঝে গেছে। সেই জন্য এখানকার যে বর্তমানে শাসক দল যে টিএমসির যে অবাস্তব ঘাসফুল, এই ঘাসফুলকে ছুঁড়ে এবার মানুষ পেয়ে দেবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।